বিছানায় হেলান দিয়ে পাটার সামনের দিকে টান টান করে মেলে চুপচাপ বসে আছে রুদ্র। হাতে ধরে থাকা ফটো ফ্রেমটার উপর অপলক দৃষ্টি স্থির ওর। পাশাপাশি লাগানো দুটো ছবির, একটা 18 বছর বয়সী ঝিনুকের আর একটা একদম হুবহু ঝিনুকের মতোই দেখতে একজনের। রুদ্র চোখে মুখের কঠিন অভিব্যক্তির জায়গায় এই মুহূর্তে বিরাজ করছে মন ভারী করা বিষণ্ণতা। ছবিটার উপর ভীষণ স্নেহে হাত বুলিয়ে দিল রুদ্র। আমি একবার হেরে গেছি, বারবার হারতে পারবো না। বারবার আমি নিজের দুর্ভাগ্যকে জিততে দেব না। তুমি যেখানেই আছো খুব ভালো থেকো। আই মিস ইউ। আমি ভীষণ একা হয়ে গেছি, ভীষণ। চোখের কোণগুলো জ্বালা দিয়ে উঠল। এরাও একদিন সুযোগ পেলে বুকে জমতে থাকা ঘন কালো বিষণ্ণতার মেঘগুলোকে বৃষ্টিরূপে ঝরিয়ে দিতে চাই। তাই তো মস্তিষ্ক সামান্য দুর্বল হয়ে পড়লেই চোখগুলো জ্বালা দিতে শুরু করে এইভাবে। আসবো? দরজায় নখ হওয়ার শব্দের সাথে ভেসে আসা অতি পরিচিত আওয়াজটা শুনে চোখের কোণাগুলো আঙুলের মাথা দিয়ে কোনো রকমে মুছে নিল রুদ্র। আয়। অভি ঘরে ঢুকে রুদ্রকে ওইভাবে পা মেলে বসে থাকতে দেখে অবাক হয়ে তাকালো ওর দিকে। কিরে, কি হলো আবার? পায়ে ওষুধ কেন? কাজ ঢুকে গেছিল। কি করে? অত জানতে হবে না তোকে। যেগুলো আনতে বলেছি এনেছিস? আর ওই মা মেয়ের ব্যবস্থা করেছিস? অল ডান, সব ব্যবস্থা হয়ে গেছে, তুই যেমনটা বলেছিস। এই 1 মিনিট, এটা কি রে? কিভাবে হলো? অভির চোখ ক্লোজেটের দিকে যেতে মুখের কথা মুখেই রয়ে গেল। ওর বিস্ফোরিত চোখের দৃষ্টি অনুসরণ করে রুদ্র বলল, ওই, তোকে ওই দিকে দেখতে কে বলেছে? আমার দিকে মন দে, কিছু বলছি তো আমি। দাঁড়া ভাই দাঁড়া, এখানে তো পুরো সাইক্লোন বয়ে গেছে মনে হচ্ছে রে, কিন্তু এটার তো কোনো পূর্বাভাস পাইনি। ওহো, এটা তাহলে সাইক্লোন লিটিল ওয়ান। আমার আগেই বোঝা উচিত ছিল। হিটলারের সাধের ক্লোজেটের এই দশা হওয়ার পরেও তিনি শান্ত হয়ে বসে আছেন দেখেই আমার বুঝে যাওয়া উচিত ছিল। ঠিকই আছে, একদম উপযুক্ত হয়েছে। একেবারে ক্ল্যাশ অফ টাইটান্স। এতদিন দূরে দূরে ছিল, তখন সমস্ত রাগ, সমস্ত ঝড় বাতাস সব মোবাইলগুলোর ওপর দিয়ে বয়ে যেত। এখন কাছে এসেছে, বিস্ফোরণ তো ঘটবেই। তা কেসটা ঠিক কি? একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রুদ্রর ভেতর থেকে। মীরা? উফ, এই বাপ মেয়ে মিলে তো ভালো গন্ডগোল শুরু করেছে। উটকো ঝামেলা ভাই, কিছু ব্যবস্থা কেন নিচ্ছিস না বলতো? চাকার ঘটনার পর ওরা দুজন ড্যাডের অনেক ক্লোজ হয়ে গেছে। এই মুহূর্তে ওদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া মানে ড্যাডের সাথে সরাসরি ঝামেলা জড়িয়ে যাওয়া। আমি সেই রিস্কটা নিতে পারছি না। তোকে যে জায়গাগুলো খুঁজে দেখতে বলেছিলাম সেগুলো খুঁজলি? ওয়ার্ক ইন প্রোগ্রেস ভাই, চিন্তা করিস না। অভি প্লিজ, দেরি করিস না ভাই। আমি একবার সব হারিয়েছি, আর কিন্তু হারাতে পারবো না। বেশি দেরি না হয়ে যায়। অভি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে রুদ্রর মুখটার দিকে। হঠাৎ একটা মৃদু হাসির রেখা ফুটে ওঠে ওর ঠোঁটের কোণায়। এরকম বিনা কারণে ওকে হাসতে দেখে রুদ্র অবাক হয়ে জিজ্ঞাসা করল, হোয়াট? ভালো লাগছে দেখে। এতদিন এইসব চোট ক্ষত এগুলো এক ঝলক দেখার জন্য তোর কাছে কেউ ছিল না। অনেক রাত যন্ত্রণায় ছটফট করে কাটিয়েছিস। কাউকে মুখে কিছু বলিসনি, বা প্রতিক্রিয়ায় কাউকে জানতে পর্যন্ত দিসনি। কোনো সময় ভাগ্যক্রমে আমার চোখে পড়ে গেলে আমি একটু আধটু মলম টলম পট্টি টট্টি করে দিয়েছি। কিন্তু এখন কি করে বাঁচবি? কি করে লুকাবি এগুলোকে? আর লুকাতে চাইছেও বাকি? ওর প্রতিটা ছোঁয়াই যথেষ্ট আমার সেরে ওঠার জন্য। অন্যমনস্ক হয়ে এই কথাটা বলে ফেলল রুদ্র। হুঁশ ফিরতেই ভুয়ো কুচকে তাকালো অভির দিকে। অভি, জেনে শুনে এগুলো করছিস বল? তুই কিন্তু ভালো করে জানিস আমি আমার আর ঝিনুকের পার্সোনাল স্পেসে কাউকে অ্যালাউ করি না। শুধু তুই বলে আমি আমার সুবিধা অসুবিধায় তোকে ঘরে ডেকে নিই, নাহলে রুবি ছাড়া আর কাউকেও আমি আই অ্যাম নট কমফোর্টেবল ইয়ার। আসলে আমি ওর সাথে জড়িত ছোট ছোট ব্যাপারগুলোকে, মুহূর্তগুলোকে কারোর সাথে ভাগ করতে চাই না। এগুলো পুরোটা আমার।
ডোন্ট ওয়ারি, আমি সবটা জানি। তবু মাঝে মাঝে তোর লেগ পুল করার সুযোগটা ছাড়তে ইচ্ছে করে না। তবে তুই কি জানিস তুই ঝিনুকের প্রতি ভীষণ পজিটিভ? আমি ভাবিনি সেই রাফ অ্যান্ড টাফ মানুষটা কোনোদিন কারোর প্রতি ওভার পজিটিভও হয়ে পড়বে। অভি, আচ্ছা বাবা, ঠিক আছে, আর কিছু বলবো না। তোর থেকে তোর বউ ভালো, ওকে লেগ পুল করে মজা আছে। একদম ওকে বিরক্ত করবি না। এই এই ব্যাপারে তুই একদম কিছু বলবি না। ভুলে যাস না, ওর সাথে আমারও একটা আলাদা সম্পর্ক আছে। সেটাই। আচ্ছা, এবার বল তো বিশালের খবর কি? হি ইজ ফাইন নাও। জ্বরটা এখনও আছে, কেটে যাওয়া জায়গাগুলোতেই রেগুলার ড্রেসিংয়ের দরকার আছে, তাই ডক্টর হাসপাতালেই রেখে দিয়েছে। শোন না, আঙ্কেল বলছিল একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। কিসের ব্যাপারে? আমিও জানি না। আসলে ড্যাড বলছিল একবার ঘরে গিয়ে দেখা করতে, কিন্তু তারপরে এইসব। মেয়েটা বড্ড জেদি রে। একবার রেগে গেলে চারিদিক তছনছ না করে শান্ত হয় কোথায়? আর ওকে সামলাতে গিয়েই তো। হবে না, কার রক্ত দেখতে হবে তো। সেটাই তো ভয় পাই বারবার। যখন সব সত্যিটা জানবে মেয়েটা, নিজেকে সামলাতে পারবে তো? সিংহের বাচ্চাও সামলাতে পারবে না মানে? নিজেকেও সামলাবে, নিজের সাম্রাজ্যকেও সামলাবে, চিন্তা করিস না। তবে যার জন্য এত কিছু করছিস, তাকে মনের কথাটা কি এখনো পর্যন্ত বলেছিস? বলাটা কি উচিত হবে অভি? এই অনুভূতিগুলো ওকে দুর্বল করে দেবে না তো? ওকে যে নিজেকে শক্ত করে গড়তে হবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর ভালোবাসায় সমৃদ্ধ হয়ে ও আরও শক্তিশালী হবে, আরও দৃঢ়, আরও কঠিন হবে। দুর্বল মোটেই হবে না। যার জন্য গোটা জীবনটাই তুই উৎসর্গ করে দিলি, সেই আত্মবলিদানের শক্তি কিন্তু অনেক স্ট্রং। ওকে বুঝতে দে সবটা, ওকে ফিল করতে দে। দেখবি ও আবার ঠিক আগের মতো করে ফিরে আসবে তোর কাছে, বিশ্বাসটা আবার গড়ে উঠবে। জানি না অভি, তবে আমি ভীষণ টায়ার্ড। জানি না কতক্ষণ নিজের কনসেন্স ধরে রাখতে পারবো। আচ্ছা, তুই ড্যাডের রুমে যা, আমিও আসছি। অভি বেরিয়ে যেতেই রুদ্র ইন্টারকমে রুবিকে ডেকে নিল ঘরে। ম্যাম ঘরে আসার আগে পুরো ঘরটা ভালোভাবে ক্লিন করে দিও। মেক শিওর একটাও কাঁচের টুকরো যেন পড়ে না থাকে। আমি চাই না ও কোনো রকমভাবে আঘাত পাক। আপনি নিশ্চিন্তে থাকুন ছোট রাজাবাবু, আমি করে দেব। পায়ের চোট নিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো রুদ্র। রবি, এর মধ্যে তুমি ছুটি চাইছিলে না কদিনের জন্য? রুবি মাথা নাড়িয়ে রেখেই উত্তর করল, হ্যাঁ, আসলে আমার গ্রামের বাড়িতে যাওয়ার ছিল একবার। বাবার শরীরটা বেশি ভালো নেই। মা বলছিল একবার যদি যেতে পারতাম তাহলে ভালো হতো। কাল চলে যাও। আমি আরফকে বলে দিচ্ছি, ট্রেনের টিকিট ও বুক করে মেল করে দেবে। আমি তো জানি না তোমার বাড়িতে কি কি জিনিসের দরকার আছে, তাই যাওয়ার আগে কিছু টাকা নিয়ে যাবে। অভিকে বলা আছে। রুবি মাথা নিচু করে রেখেই মাথাটা হালকা কাত করলো একদিকে। ও জানে ছোট রাজাবাবু এই রকমই। মানুষটার উপরের কাঠিন্য দেখে সবাই ওনাকে বিচার করে, কিন্তু মানুষটা নিজের লোকজনদের কিভাবে খেয়াল রাখে সেটা রুবির কাছে অজানা নয়। আর এটা তো প্রথমবার নয়। ও যতবার বাড়ি যায় ততবার এই একইভাবে সবটা গুছিয়ে দেয় ওকে মানুষটা। প্রথমে একদিন না বলেছিল ও, কাজ করার জন্য যথেষ্ট পারিশ্রমিক দেন উনি, বলা যায় প্রয়োজনের থেকে অতিরিক্তই দেন। কিন্তু তারপরেও এত কিছু নিতে ওর বিবেকে বেঁধেছিল সেদিন, তাই তো অস্বীকার করেছিল। কিন্তু মানুষটা ওর কোনো কথা শোনেনি। তারপর থেকে ও নিজেও আর বারণ করেনি, বারণ করলে শোনে কোথায়। তবে আর যাই হোক, এই মানুষটা ওনার বাবার মতো তো মোটেই নয়। আপনি তো ঠিকভাবে চলতেই পারছেন না, ওই ঘরে যাবেন কি করে? কে বলেছে চলতে পারছি না? রানী সাহেবার হুকুম আছে, ওখানে ধুলোবালি লাগানো যাবে না, তাই এইভাবে যাচ্ছি। বউ বলে কথা, বুঝলে? রুবি আর কিছু বলল না, মাথা নিচু করে মৃদু হাসল শুধু। মানুষটার জীবনে এইরকম একটা মানুষের ভীষণ দরকার ছিল যে। ভালোই ভালোই মন্দিরে পুজো দিয়ে ফিরে এসেছে ঈশিতা আর ঝিনুক। গাড়ি পার্কিংয়ে পৌঁছাতেই গাড়ি থেকে নেমে এলো ওরা। ঘরে গিয়ে হাত পা মুখ ধুয়ে শাড়িটা ছেড়ে ফেল, আমি খাবার পাঠাচ্ছি। অনেকক্ষণ খালি পেটে আছিস। তুমি খাবে না? খাবো তো। তাহলে আমি আলাদা খাবো কেন?
তুমি এক থালাতেই নিয়ে আসো না, একটু খাইয়ে দেবে। এই এখনও কি ছোটটি আছিস রে? একদম ছোট্ট মেয়ে আমি। তাহলে ফ্রেশ হয়ে নিচে আয়। রুদ্রর ঘরে এইভাবে কারোর যাওয়ার পারমিশন নেই, আমিও যেতে পারবো না। কেন, কি ধন সম্পত্তি আছে ওর ঘরে? এই এমন বলে না। দেখ মা, ও তো আর আগের মতো নেই। এখন ওর জায়গাটা অনেক উঁচু, দেশের একজন গণ্যমান্য পলিটিশিয়ান। আর তাছাড়া বাকি কোনো কিছুই তো আর তোর অজানা নয়। বলতে গেলে একটা গোটা সাম্রাজ্যের উত্তরাধিকারীও। পদে পদে বিপদ। যার ক্ষমতা যত বেশি, তার শত্রুও তত বেশি। ওর সিকিউরিটি ব্যবস্থাটা টাফ তো হতেই হবে, তাই না? তাহলে আমার ক্ষেত্রে এগুলো খাটে না কেন? আমার ক্ষেত্রে সর্ববেনিয়মকে। কথাটা বলতে গিয়েও থেমে গেল ঝিনুক। নিজের মুখ থেকে বেরিয়ে আসা শব্দগুলোই মাথার ভিতর তীক্ষ্ণ সূচালো সূচের ন্যায় বিঁধল গিয়ে। চোখের সামনে ঘটে চলা ঘটনাগুলো, যেগুলোর অর্থ ওর ওই ফাঁকা মাথায় ঢুকছিল না, শব্দগুলো যেন এক ঝটকায় সেগুলোই ওকে বুঝিয়ে দিয়ে গেল। ঝিনুকের অভিব্যক্তিতে ফুটে ওঠা মানসিক দ্বন্দ্ব দেখে ঈশিতা মৃদু হাসল। দেখলি, নিজের কথাতে নিজেই ভেসে গেলি। দেখ মা, আমি তোর মা। মা কিন্তু সন্তানদের মনের সব খবর জানে। আমি জানি সবটা যেই পদ্ধতিতে হয়েছে সেটা ভুল, কিন্তু তার জন্য অনুভূতিগুলো কি বদলে যাবে? না। এবার বুঝে নে যে সব বেনিয়ম তোর ক্ষেত্রেই কেন। ঈশিতার কথা শুনে ঝিনুকের কানে প্রতিধ্বনিত হলো রুদ্রর মীরাকে বলা কথাগুলো। তুমি বুঝলে না মীরা, ও আমার জীবনের সমস্ত নিয়ম, সমস্ত উসুলের ঊর্ধ্বে। ওর ক্ষেত্রে কোনো নিয়ম খাটে না আমার জীবনে। বুকের বাঁ দিকের হৃদস্পন্দনটা হঠাৎ করে লাগাম ছাড়া হয়ে উঠতে শুরু করলো ওর। যেন হঠাৎ করে একটা ঘোরের মধ্যে চলে গেল ঝিনুক। নিজের ভাবনাতে মত্ত হয়ে অন্য মনস্কতার মধ্যেই হেঁটে চলছিল ও প্যালেসের দিকে। ঠিক তখনই সামনের দিক থেকে আসা কারোর সাথে খুব জোর ধাক্কা খেলো। আর একটু হলেই ছিটকে পড়ে যেত ও সিঁড়ির উপর, কিন্তু দুটো কঠিন হাতের বাঁধন ওকে ধরে নিল শক্ত করে। পড়ে যাওয়ার ভয়ে বন্ধ করে নেওয়া চোখ দুটো খুলতেই সামনে দুটো উজ্জ্বল নীলাভ চোখের মণি দেখতে পেল ঝিনুক। একটা চড়া পারফিউমের গন্ধ নাকে এসে লাগলো ওর। সাথে সাথে নিজেকে সেই অপরিচিতের হাতের বাঁধন থেকে ছাড়িয়ে নিয়ে দুপা পিছনে সরে দাঁড়ালো ও। ঈশিতা ব্যস্ত হয়ে এগিয়ে এলো ওর দিকে। এই, তুই ঠিক আছিস তো? লেগেছে কোথাও? না 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 ইসিমা, লাগেনি, ঠিক আছি আমি। যা, ঘরে যা আগে। আমি খাবার রেডি করে রাখছি, যা। ঝিনুক আর ওখানে দাঁড়ালো না। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির নীল চোখের দৃষ্টিটা কেন জানে না ভীষণ অসহ্য লাগছে ওর, বড্ড অস্বস্তিকর। ঘরের দরজা দিয়ে প্রবেশ করে আর দাঁড়ালো না ঝিনুক। দ্রুত পায়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে। পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটার স্থির দৃষ্টি ওর উপরেই আবদ্ধ। ওদিকে তাকিয়ে কোনো লাভ নেই, ওটা তোর ধরা ছোঁয়ার বাইরে। মীরার আওয়াজে পেছন ঘুরে তাকালো ঈশান। ঈশান মালহোত্রা, বছর 26-এর এই যুবক মীরার পিস্তুত ভাই। পরিবার বলতে মামা সুনীল এবং তার মেয়ে মীরা। অতিরিক্ত মদ্যপান এবং বিশৃঙ্খল জীবনযাপনের কারণে ছোটবেলাতেই বাবাকে হারায় ঈশান। তারপর বাচ্চা ছেলের ভবিষ্যতের কথা চিন্তা না করে মা নিজের ভবিষ্যৎ শুধরানোর জন্য অন্য পুরুষের হাত ধরে চলে যায় অন্যত্র। তারপর দেরাদুন হতে ঈশানের যাত্রা শুরু সুনীলের হাত ধরে জাকায়। পড়াশোনায় আগ্রহ দেখে সুনীল ওর শিক্ষায় কার্পণ্য দেখায়নি। বিদেশে পড়ানোর মতো আর্থিক অবস্থা সুনীলের ছিল না, তাই দেশেরই বড় শহর থেকে পড়াশোনা করেছিল ঈশান। পড়াশোনা শেষ হতেই মামার ডাকে দেবপ্রয়াগে ফিরে এসেছে ও। কে রে ওটা? এ বিচি বিচ, হোয়াট? এই বিশাল সাম্রাজ্যের রানী। And the most awful thing happened with this family ever. মীরার বলা ভঙ্গিমায় ঈর্ষা যেন ঝরে পড়ছে। ঈশান ভ্রু কুঁচকে তাকালো মীরার দিকে। কি ব্যাপার বলো তো, এত জেলাসি কেন? মীরা রেগে কটমট করে তাকালো ঈশানের দিকে। জেলাস? সেটা আবার ওকে নিয়ে? কি আছে ওর? না রূপ না গুণ। আর তুই এইসব জেনে কি করবি? শোন, যেই দিকে নজর দিচ্ছিস সেদিকে ভুল করেও তাকাস না, যদি বেঁচে ফিরতে চাস তো। ঈশান মালহোত্রার নজর একবার যেটায় পড়ে যায়
সেটা ও নিজের করেই নেয়। লুক অ্যাট হার ইয়ার, শি ইজ ড্যাম কিউট। তোর মনে নাই হতে পারে, বাট শি ডেফিনেটলি হ্যাভ সামথিং দ্যাট চার্ম, ইমপ্রেসিভ। এমন মেয়ে এইসব রানী সম্রাজ্ঞী হয়ে কি করবে? এমন কিউট সুইট মেয়েদের ওই রাজ সিংহাসনে মানায় না। দে শুড বি চেরিশড, অ্যাডোরড, লাভড। অনেক 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 ভালোবাসার জন্য তৈরি হয় এরা। ঈশান মালহোত্রা ইজ ফলিং ফর হার দিনাম। শাট ইউর ফাকিং মাউথ। নিজেও মরবি, আমাদেরও সাথে নিয়ে মরবি। ওই দিকে তাকিয়ে দেখ আগে। সিঁড়ির উপর চোখ যেতেই মীরা ঈশানের মুখটা চেপে ধরল শক্ত করে। এই মুহূর্তে ঈশানের এই কথাগুলো শুনলে ওকে যে রুদ্র কী করবে সেটা এই ছেলেটা না ভাবতে পারলেও মীরা খুব ভালো করেই ভাবতে পারছে। ঝিনুক সিঁড়ির দিকে এগিয়ে গেলেই রুদ্রকে উপর থেকে নেমে আসতে দেখল। মোবাইলটা কানে দিয়ে কারোর সাথে কথা বলতে ব্যস্ত সে। পরনের জামাটাও বদলে নিয়েছে। ঝিনুক বুঝলো ওর কথা শুনে ছেলে বাড়ি থেকে বের হয়নি তাহলে। কানে মোবাইলটা ধরে রেখে অপর প্রান্তের কথা শুনতে শুনতে এগিয়ে এলো রুদ্র ঝিনুকের একদম কাছে। বাইরের রোদ আর ধুলোবালি থেকে বাঁচতে চুলগুলোকে উঁচু করে হাত খোপা করে নিয়েছিল ঝিনুক। সেইগুলোকেই বাঁধন থেকে সযত্নে খুলে দিয়ে ঠিক করে পিঠের উপর ছড়িয়ে দিতে দিতে ফোনে জবাব দিল রুদ্র। নো মিস্টার দেশপান্ডে, এসব তো আমি শুনবো না। দেখুন, আপনিও জানেন আমি ভুল কিছু বলছি না। জঙ্গলে বুচারদের দৌড়াত্ম দিন দিন বাড়ছে। আমি রেঞ্জার অফিসারের সাথে কথা বলে নিয়েছি। আপনি কোঅপারেট করুন, তাহলেই হবে। ওকে, সি ইউ ইন দি ইভিনিং। কান থেকে ফোনটা নামাতেই ঝিনুক বলল, এই পা নিয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করাটা কি খুব দরকার? রুদ্র অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল ওর চোখের দিকে। তারপর ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে ওকে টেনে নিল নিজের একদম কাছে। পকেট থেকে রুমালটা বার করে ওর কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে দিয়ে ঠোঁট দুটো গভীরভাবে ছুঁয়ে দিল ওর গালে। একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে লিভিং রুমে, ওখানেই যাচ্ছি। শেষ করেই ঘরে আসবো। যাও, ফ্রেশ হয়ে খেয়ে নাও আগে। সকাল থেকে কিছু খাওনি এখনো। পরে খাবো, এখন ভালো লাগছে না। মাথাটা গরম করাবে না আমার। শুধু পুজো দিতে যাবে বলে কিছু বলিনি আমি, নাহলে ব্রেকফাস্ট স্কিপ করতে দিতাম না আমি। চেহারার কি দশা হচ্ছে দেখেছো? কি দশা হবে? মোটা হয়ে যাচ্ছি আমি। আচ্ছা, কে বলেছে? আর হলেই বা মোটা, ক্ষতি কি? আশেপাশে সবাই স্লিম সেক্সি ফিগার নিয়ে ঘুরবে আর আমি মোটা হই, সে আনা কম না। বিড়বিড় করে বলা কথাগুলো রুদ্র তীক্ষ্ণ শ্রবণ শক্তি থেকে আড়াল হলো না। কথাগুলো রুদ্রর কানে এসে পৌঁছাতেই ঝিনুকের কোমরটা শক্ত হাতে জড়িয়ে ধরে ওকে টেনে নিল নিজের একদম কাছে। মুখটা ওর কানের কাছে নামিয়ে এনে ফিসফিস করে বলল, কোনো স্লিম সেক্সি ফিগার তোমার বরকে নিজের দিকে আকর্ষণ করতে পারবে না, কারণ তোমার বর সারাদিন শুধু তোমাকেই দেখে। আরও খারাপ ভাষায় বলবো, তোমার বরের অন্য কাউকে দেখে কোনো ইচ্ছা জাগে না ভিতরে। সো ডোন্ট ওয়ারি। এই তোমার দেরি হচ্ছে না? হচ্ছে তো, কিন্তু এই মুহূর্তগুলো খুব স্পেশাল। এই যে তুমি আমার এতটা কাছে এভাবে দাঁড়িয়ে আছো, যে ক্যান স্মেল ইউ টোটালি। এগুলো ছেড়ে যাই কি করে? তোমার শরীরের এই গন্ধটা। বলেই মাথাটা হালকা নামিয়ে ঝিনুকের কাছে এনে চোখ দুটো বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস ভেতরে টেনে নিল রুদ্র। আর ঠিক তখনই একটা চড়া পারফিউমের গন্ধ ওর নাকে এসে ঠেকল। ভ্রু কুঁচকে অবাক হয়ে এক মুহূর্তের জন্য দেখল ও ঝিনুকের দিকে ভালো করে, কারণ একটা দমকা হাওয়া ঝিনুকের শরীর থেকেই ভাসিয়ে নিয়ে আসছে সেই গন্ধটাকে ওর নাক পর্যন্ত। সাথে সাথে সামান্য ঝুঁকে ঝিনুকের গলার কাছটায় নাক নিয়ে এসে গন্ধটা শোকার চেষ্টা করল রুদ্র। না, গলা থেকে তো নয়। চুল? না, চুলে থেকেও নয়। দিকপাশ না দেখে ঝিনুকের সামনে হাঁটু মুড়ে বসে শাড়ির আঁচলটা সরিয়ে ওর উন্মুক্ত পেট আর পিঠের উপর নাক ছুঁয়ে দিতেই চমকে উঠল রুদ্র। কি করছো বলো তো? কি হয়েছে? গর্জে উঠল রুদ্র। হু টাচ ইউ? হোয়াট?
হু টাচ ইউ? ঝিনুক এতক্ষণ ধরে শুধু অবাক হয়ে দেখে যাচ্ছিল রুদ্রকে। ছেলেটা এইভাবে ওর সারা গায়ের গন্ধ কেন শুকছে ও বুঝতে পারছিল না। এখন এরকম একটা অদ্ভুত প্রশ্নে আর ওই চোখে মুখে বদলাতে থাকা অভিব্যক্তি দেখে চমকে উঠল ঝিনুক। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলছো? এটা তোমার গন্ধ নয়। কে ঝিনুক? কে? উত্তর দাও, ড্যাম ইট! রুদ্রর ভয়ঙ্কর চিৎকারে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল ঝিনুক। 1 সেকেন্ডের জন্য যেন মাথার ভিতরটা পুরো খালি হয়ে গেল ওর। তারপর নিজেকে শান্ত করে চোখ দুটো বন্ধ করে রুদ্রর প্রশ্নটা বোঝার চেষ্টা করলো ও। কেউ ওকে ছুঁয়েছে? কি বলছে ছেলেটা? হঠাৎ এইরকম অদ্ভুত আচরণ কেন করছে? চোখ মেলে তাকালো ঝিনুক। কেউ না, আমাকে কেউ টাচ করেনি রুদ্র। আমি যেভাবে মন্দিরে গেছিলাম সেইভাবেই ফিরে এসেছি। হোয়াটস রং উইথ ইউ? হোয়াটস রং উইথ মি? হোয়াটস রং উইথ মি ঝিনুক? তোমার গা থেকে একটা চড়া মেন্স পারফিউমের গন্ধ বেরোচ্ছে, অ্যান্ড দিস ইজ নট ইয়োর্স। আমি তোমার শরীরের প্রতিটা ইঞ্চের গন্ধ খুব ভালো করে করে চিনি, বাস্টার্ড। আর এটা তোমার নয়। জাস্ট টেল মি, হু ইজ দ্যাট? এতক্ষণে ঝিনুকের খেয়াল হলো সেই চড়া পারফিউমের কথা, যেটা একটু আগেই ওকে ভীষণভাবে অস্বস্তি দিচ্ছিল। অজান্তেই ওর চোখ চলে গেল পিছনে অদূরে দাঁড়িয়ে থাকা ঈশানের দিকে। ওর দৃষ্টি অনুসরণ করে রুদ্র তাকালো নতুন আগত অতিথির দিকে। দূরে দাঁড়িয়ে ওদের দুজনকে একভাবে দেখে চলেছে ঈশান আর মীরা। মীরার কাছে রুদ্রর এইরূপ আচরণ নতুন কিছু নয়। ঝিনুককে ঘিরে ওর পজিটিভনেস ঠিক কোন সীমা পর্যন্ত যেতে পারে সেটা ওর থেকে ভালো হয়তো আর কেউ জানে না। আর তাই রুদ্রর ওইভাবে ঈশানের দিকে তাকানো দেখে একটা শুকনো ঢোক গিলল মীরা। হে ইউ, কাম হেয়ার। ঈশান এর আগে রুদ্রকে সামনে থেকে কোনোদিন দেখেনি, তবে অ্যাজ এ পাবলিক ফিগার টিভি, ম্যাগাজিন, নিউজ পেপার, খবরের চ্যানেলে দেখেছে বহুবার। কিন্তু সেখানে রুদ্রর ব্যবহার আচরণ খুবই স্বাভাবিক দেখেছে ও। তাই রুদ্রর এই উগ্র রূপের সাথে ও একেবারেই পরিচিত নয়। ঝিনুক রুদ্রর চোখের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। খুবই পরিপূর্ণ মানুষটার চোখ দুটো পেছন দিকটায় দাঁড়িয়ে থাকা সে অজ্ঞাত পরিচয় ব্যক্তিটির উপরেই স্থির। প্রচণ্ড ক্রোধে চোখের ভেতরের প্রতিটা শিরা উপশিরাগুলো লাল হয়ে ফুলে উঠেছে একটু একটু করে। অনিয়ন্ত্রিত মানসিক আবেগগুলো চোখের কোণটা আর্দ্র করে দিয়ে একটু একটু করে ওর আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। রুদ্রর চোখের দিকে তাকিয়ে ঝিনুক ভয় পেল এবার, এক অজানা ভয়। এই চোখ যে চারপাশের সব কিছুকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা তৈরি হচ্ছে সেটা ঝিনুক খুব ভালো করেই বুঝতে পারছে। এক অসম্ভব জেদ তৈরি হচ্ছে মানুষটার মধ্যে। ওকে শুধু নিজের করে পাওয়ার জেদ, একটা অধিকার বোধের জেদ। আর এই জেদের সামনে ছারখার হয়ে যাবে একদিন পুরো পৃথিবী। এক ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় ঘনীভূত হচ্ছে ওই চোখের গভীরে। এই দৃষ্টিতে কোনো ক্ষমা নেই, কোনো দয়া মায়া নেই। আছে এক ভয়ঙ্কর নৃশংসতা, নিষ্ঠুরতা। এটারই তো ভয় পাচ্ছিল ঝিনুক। ছেলেটার ওকে ঘিরে এই পজিটিভনেস বারবার যেন ওর ভেতরের এই ভয়ঙ্কর কঠিন ধ্বংসাত্মক নিষ্ঠুর সত্তাটাকে বার করে আনে এইভাবেই। ঈশান এগিয়ে যেতে গেলে মীরা ওকে থামিয়ে দিয়ে নিজে এগিয়ে এলো। রুদ্র, তুমি ভুল ভাবছো। ঈশান ওকে... রুদ্র হাত দেখিয়ে থামিয়ে দিল মীরাকে। আমি একটা কথা রিপিট করি না, যার সাথে কথা বলার তাকে আমি ডেকেছি। সো ইউ জাস্ট ফাকিং স্টে আউট অফ ইট, গট ইট? মীরা আর কথা বাড়ালো না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ওইখানে। ঈশান এগিয়ে গেল রুদ্রর দিকে। ঈশান যত এগিয়ে আসছে চড়া পারফিউমের গন্ধটা তত বেশি রুদ্রর নাকের প্রবেশ করছে। আর সামলাতে পারল না রুদ্র নিজেকে। এগিয়ে গিয়ে এক হাতে ওর কলার শক্ত করে ধরে ওকে চেপে ধরল দেওয়ালের সাথে। আটকে উঠল ঝিনুক। রুদ্র! ঝিনুকের চিৎকার যেন ওর কান পর্যন্ত পৌঁছালোই না। ঈশানের মুখের উপর রুদ্রর হিসহিসে আওয়াজ শোনা গেল স্পষ্ট। হাউ ডেয়ার ইউ টাচড হার? ডু ইউ নো হু সেইস? সাহস কি করে হয় তোমার? ঈশান এতক্ষণ বুঝতে পারেনি যে সামনের মানুষটা ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কিন্তু এবার গলার উপর বাড়তে থাকা তার হাতের চাপে বুকের বাদিকটা কেঁপে উঠল ওর। আমি কিছু করিনি।
উনি পড়ে যাচ্ছিলেন ধাক্কা লেগে, আমি শুধু ওনাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছি। রুদ্র ভ্রু কুঁচকে সন্দেহের দৃষ্টিতে তাকালো ঈশানের দিকে। মানে ঝিনুক অন্যমনস্ক হয়ে হাঁটতে গিয়ে ওর সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যাচ্ছিল, আর ঠিক তখনই ও ঝিনুককে ধরে ফেলে। একটা মানুষের খুব স্বাভাবিক প্রতিক্রিয়া এটা, তাই না? রুদ্র ঘুরে তাকালো ঝিনুকের দিকে। ঝিনুকের দৃষ্টি ওর দিকেই স্থির, মন দিয়ে দেখছে ও রুদ্রের প্রতিটা প্রতিক্রিয়া। ছেলেটার পজিটিভনেস ওকে ঘিরে ঠিক কোন চূড়ান্ত সীমায় অবস্থান করছে সেটাই গভীরভাবে পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করছে হয়তো। রুদ্র ঘুরে দাঁড়ালো ঈশানের দিকে। লিসেন, তুমি যেই হও, ডোন্ট কেয়ার। নেক্সট টাইম যদি এমন কিছু হয় তাহলে ওকে মাটিতে পড়ে যেতে দেবে। ব্যথা পাবে, চোট লাগবে, কেটে যাবে, তো আমি বুঝে নেব। বাট ডোন্ট ইউ ডেয়ার টু টাচ হার অ্যাগেইন, নইলে এই হাত দুটো কেটে ছোট ছোট টুকরো করে সেটাকে রান্না করে তোমাকেই খাইয়ে দেবো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ঈশান আটকে উঠল রুদ্রর কথায়। দ্রুত উপর নিচ মাথা নেড়ে সম্মতি জানাতে আর সময় নষ্ট করল না ও। ঈশানের চোখের দিকে দৃষ্টি স্থির রেখে রুদ্র জোর গলায় ডাকলো মালতীকে। মালতীদি। রুদ্রর আওয়াজে কিচেন থেকে বেরিয়ে এলো মালতী। জি ছোট রাজা বাবু। মালতীদি, মানুষের মাংস রান্না করতে পারো? মালতী বিস্ফোরিত চোখে হাঁ করে তাকিয়ে রইল রুদ্রর দিকে। ছেলেটা যে ছোট থেকেই ভীষণ দুরন্ত সেটা এই বহু পুরনো পরিচারিকাটি খুব ভালো করেই জানে, কিন্তু আজকের প্রশ্নটা ওকে বেশ ভাবিয়ে তুলল। তুমি যদি খেতে পারো তাহলে আমি রান্না করে দিতে পারবো। সাথে সাথে রুদ্রর ঠোঁটের কোনায় একটা কুটিল বাঁকা হাসি খেলে গেল। ওই হাসি যে কোনো জীবন্ত মানুষের বুকের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। ঈশানের ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না এর। পরিবার পরিজনের থেকে দূরে শহরে একটা উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত ছেলেটা নিজের স্বভাব চরিত্রের জন্য অনেক রকম মানুষেরই মুখোমুখি হয়েছে। তাদের মধ্যে ভালোর সংখ্যাটা খুবই কম ছিল, তবে সেই খারাপ মানুষগুলোর মধ্যেও রুদ্রর মতো এত ভয়ঙ্কর কাউকে ও দেখেনি। সতর্কবার্তাটা মানুষটার মগজে খুব ভালোভাবেই ঢুকেছে বুঝতে পারার পর রুদ্র ঈশানকে ছেড়ে দিয়ে ঝিনুকের হাতটা শক্ত করে ধরে ওকে টেনে নিয়ে চলে গেল রুমে। ঈশান রুদ্রর হাত থেকে ছাড়া পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল। এবার বুঝলি কেন বলছিলাম দূরে থাকতে? হোয়াট দ্য, হি ইজ ইনসেন ইয়ার। নো, নট ইনসেন, হি ইজ এ ডেভিল। মেয়েটা থাকছে কি করে ওর সাথে? মীরা ঘুরে তাকালো ঈশানের দিকে। বুকের কাছটায় দুহাত ভাঁজ করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ওর দিকে। এত কিছুর পরেও তুই বুঝলি না? কি বুঝবো? ঝিনুক ও সব পাগলামির কারণ রে। ঝিনুক চাইলো কি চাইলো না ডাজ নট ম্যাটার। রুদ্র চায় ঝিনুক ওর সাথে থাকবে, অ্যান্ড ইট ম্যাটার্স দ্য মোস্ট। রিয়েলি? কিন্তু আমার যে ওকে চাই দি। এই তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? একটু আগে ও কি বলল তুই শুনতে পাসনি? কোনটা মজা ভাবছিস? রুদ্রনীল সিং শেখাওয়াত কিন্তু কারোর সাথে মজা মস্করা করে না ঈশান। মরার ইচ্ছে থাকলে টেনের নিচে গিয়ে শুয়ে পড়, কষ্ট কম হবে। কিন্তু যদি রুদ্র ধরে এত কষ্ট দেবে যে নিজেই নিজের মৃত্যুর জন্য ভিক্ষা চাইবি। ঈশান একভাবে তাকিয়ে রইল সিঁড়ির উপর দিকটায়। ঠোঁটের কোনায় লেগে থাকা ধূর্ত হাসিটা মীরার মনের ভিতর একটা অজানা আতঙ্ককে জন্ম দিচ্ছে। খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেই রুবির উদ্দেশ্যে রুদ্র বলল, রুবি, লিভ অ্যান্ড ক্লোজ দি ডোর। রুদ্রর আদেশের সুর কানে যেতেই ক্লোজেটটা পরিষ্কার করতে ব্যস্ত থাকা রুবি চুপচাপ মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। রুদ্রর দৃষ্টি ঝিনুকের উপর একভাবে আবদ্ধ। মাথা নিচু করে রেখেও ঝিনুক স্পষ্ট বুঝতে পারছে প্রচণ্ড রাগে মানুষটার হাতের শক্ত মুঠো দুটো কাঁপছে। শরীরের পেশিগুলো টান টান হয়ে ফুলে উঠছে ধীরে ধীরে। এক পা করে রুদ্র এগিয়ে এলো ঝিনুকের একদম কাছে। ঝিনুক তখনও মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে চুপচাপ। মাথা তুলে ওই রক্তবর্ণ চোখ দুটোর দিকে তাকানোর সাহস যেন কিছুতেই জোটাতে পারছে না ও।
ঝিনুক কিছু বুঝে ওঠার আগেই রুদ্র এক টানে ওর পরনের শাড়িটা খুলে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। পকেট থেকে লাইটারটা বার করে আগুন জ্বালিয়ে ছুঁড়ে দিল শাড়িটার উপর। মুহূর্তে দাও দাও করে জ্বলে উঠল ওটা। আটকে উঠল ঝিনুক। এখন এই মুহূর্তে রুদ্র যে ওর সাথে এরকম কিছু করে বসবে সেটা একেবারেই অপ্রত্যাশিত ছিল ওর কাছে। পরনের জিন্স আর ব্লাউজের মাঝের উন্মুক্ত অংশটা দু হাতে কোনো রকমে ঢাকা দেওয়ার চেষ্টা করল ঝিনুক। রুদ্র এখনও অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ঝিনুকের দিকেই। মেয়েটার বিব্রত অবস্থা ও বেশ ভালো করে বুঝতে পারছে। তড়িৎ গতিতে ঘুরে দাঁড়িয়ে ওয়ার্ড্রপ থেকে ওর নিজের একটা জ্যাকেট বার করে এনে ঝিনুকের গায়ে জড়িয়ে দিল রুদ্র। একটা গুরুগম্ভীর আওয়াজ এসে পৌঁছালো ঝিনুকের কানে। এইবার শুধু শাড়িটা জ্বালিয়েছি, এরপর এইরকম কিছু ঘটলে গোটা মানুষটাকেই জ্বালিয়ে দেবো আমি। ওই শরীরে শুধু আমার ছোঁয়া থাকবে আর কারণ নয়। ওই শরীরের প্রতিটা কোণ থেকে শুধু আমার গন্ধ বেরোবে আর কারণ না। ডিড ইউ গেট দ্যাট? এইবার ঝিনুক মাথা তুলে তাকালো রুদ্রর চোখের দিকে। এক অদ্ভুত উন্মাদনা বিরাজ করছে সেখানে। ছেলেটার মধ্যে বাড়তে থাকা এটা ঠিক কোন ধরনের অনুভূতি যার তীব্রতার সামনে আজকাল সবটাই কেমন যেন ফিকে মনে হয় ওর। ঝিনুকের উদ্বিগ্ন দৃষ্টি দেখে রুদ্র বুঝল ওর অনিয়ন্ত্রিত এই ক্রোধ ঝিনুককে আবার ভয় পাইয়ে দিচ্ছে। সাথে সাথে দু হাতে টেনে ওকে শক্ত করে জড়িয়ে নিল বুকের মাঝে। চোখের সামনে দাউ দাউ করে জ্বলছে ঝিনুকের শাড়িটা। জ্বলন্ত দৃষ্টিতে সেটাকে একভাবে দেখে চলেছে রুদ্র। ওই লেলিহান শিখার থেকেও যেন ওর দৃষ্টির তেজ আজ অনেক বেশি। ডোন্ট বি অ্যাফ্রেড প্রিন্সেস, ডোন্ট বি অ্যাফ্রেড। যে আমাদের মাঝখানে আসার চেষ্টা করবে তাকে আমি এইভাবেই আগুনে পুড়িয়ে ছাই করে দেব। এখানে শুধু আমি আর তুমি থাকবো, ব্যাস, আর কেউ না। আর কেউ ছোঁবে না তোমায়, আমি আছি তো। রুদ্রর বুক থেকে মাথা তুলে তাকালো ঝিনুকর মুখের দিকে। এই কথাগুলো শুনে ওর খুশি হওয়া উচিত নাকি ভয় পাওয়া উচিত বুঝতে পারল না ও। শুধু অবাক চোখে তাকিয়ে রইল ওর চোখ দুটোর দিকে। রুদ্র সামান্য ঝুঁকে গভীর আদরের পরশ এঁকে দিল ওর কপালে। শেখাওয়াত প্যালেসের লিভিং রুমে পিনপতন নিস্তব্ধতা বুক চিরে দিচ্ছে বাইরে থেকে আসা দমকা ঠান্ডা বাতাসের শস্য শব্দ। বিশাল বড় রুমটার মধ্যে থমথমে মুখ নিয়ে বসে আছে ওম সিং শেখাওয়াত, সুনীল, মীরা, অভির নতুন সিকিউরিটি ইনচার্জ সুরেশ দেওয়ান সহ বিশ্বস্ত কিছু গার্ড, আর অবশ্যই রুদ্র। রুদ্র চোখে মুখের গম্ভীর্য সামনে বসে থাকা প্রত্যেকটা মানুষের মনে একটা চাপা আতঙ্ক ছড়াচ্ছে। নিস্তব্ধতা ভেঙে ওম বাবুই প্রথম বললেন, কি করবি কিছু ভেবেছিস? রুদ্র কপাল থেকে হাত নামিয়ে মুখ তুলে তাকালো ওম বাবুর দিকে। ভাবার কি আছে? আমি কি কোনোদিন কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে এত ভেবেছি ড্যাড? প্ল্যান রেডি আছে, কাল রাতে বেরোচ্ছি, ভোরের মধ্যে মাল গোডাউনে। আমি ওটার কথা বলিনি। রুদ্রর কপালে গভীর ভাঁজ পড়ল। সোজাসুজি বলো ড্যাড, ঘুরিয়ে পেঁচিয়ে কথা আই ডোন্ট লাইক, অ্যান্ড ইউ নো দ্যাট ভেরি ওয়েল। কুশের কোনো খবর পেলি? রুদ্র ঠোঁটের কোণায় একটা ক্রূর হাসির রেখা ফুটে উঠল। ড্যাড, রুদ্রের চোখকে ফাঁকি দিতে পারে এমন বান্দাই পৃথিবীতে আজও জন্মায়নি। কুশ এই মুহূর্তে মাসুরি থেকে 14 কিলোমিটার দূরে রামগাঁওতে আছে। কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, কখন বাথরুমে যাচ্ছে, কখন সিগারেট টান দিচ্ছে, কোন ব্র্যান্ডের বিয়ার নিয়ে বসছে, সব খবর আমার কাছে আছে। সবটা জানার পরেও ওকে ছেড়ে রেখেছিস কেন? ড্যাড, আমি চাইলে এক্ষুনি এই মুহূর্তে ওর কাজ শেষ করে দিতে পারি, কিন্তু ওটা খুব সহজে শাস্তি হয়ে যাবে না? রুদ্রনীল সিং শেখাওয়াতের হাতে ছুরি চালিয়েছ, এত সহজে তো মরতে আমি দেব না। তাছাড়া প্রকাশ যাদবের কিছু প্ল্যানিংয়ের ওপর খবর আমার চাই। টোপের কাজটা কে করবে তাহলে? সেটা ঠিক আছে, কিন্তু শত্রুকে দুর্বল ভেবে বাঁচিয়ে রাখতে নেই। রুদ্র এবার ঘুরে তাকালো ওম বাবুর দিকে। রিয়েলি ড্যাড, এই কথাটা তোমার ক্ষেত্রেও প্রযোজ্য ছিল নাকি? তুমিও যদি এই কাজটা করে দিতে পারতে তাহলে না তো আজ আমরা একটা অ্যাসাইনমেন্টের পেছনে এতগুলো মিটিং করে সময় নষ্ট করতাম, না তো কাজে এত টেনশন, এত গন্ডগোল হতো, তাই না? কি বলতে চাইছিস? সূর্য প্রতাপ রঘুবংশী। ইয়েস ড্যাড, সূর্য প্রতাপ রঘুবংশী। আজও ক্লিয়ার করে তুমি আমাকে কিছুই জানাচ্ছ না। আমি তো ভাবতাম তোমার আর আমার মধ্যে কোনো সিক্রেট নেই,
অ্যাটলিস্ট ব্যবসার ক্ষেত্রে আমরা ট্রান্সপারেন্ট, বাট আই ওয়াজ রং। তুমি এখনও লুকাচ্ছ। লুক, আমি জানি না এই গডফাদার মানে ওই কি যেন নাম। পাশে বসে থাকা অবির কাছে থেকে উত্তরটা এলো। সূর্যশেখর রঘুবংশী। রাইট, সূর্যশেখর রঘুবংশী। আমি জানি না কে এই সূর্যশেখর, কি সম্পর্ক তোমার এর সাথে, কিসের শত্রুতা, কি করে চেনো এই মানুষটাকে? সূর্যপ্রতাপ কে? রুদ্রর পরপর প্রশ্নবাণের সামনে পড়ে একদম নিস্তব্ধ হয়ে গেলেন ওমবাবু। ছেলেকে ঠিক কী বলবেন বুঝে পেলেন না হয়তো। ওনাকে চুপ করে থাকতে দেখে রুদ্র আবার বলল, সামনে দাঁড়িয়ে থাকা শত্রু তখনই সব থেকে বেশি শক্তিশালী হয়ে ওঠে যখন সে অপরিচিত হয়। তাকে পরাজিত করতে হলে সে কে, কোথা থেকে এসেছে, তার উদ্দেশ্য কী, তার শক্তি কী, তার দুর্বলতা কী, সবটা জানাটা ভীষণ জরুরি ড্যাড। তুমি সবটা লুকিয়ে গিয়ে আমাকেই দুর্বল করে দিচ্ছ, আমার কাজটা কঠিন করে তুলছ। আমি জানি না এই সূর্যপ্রতাপ কে, জানি না এই SSR মানে সূর্যশেখরের সাথে ওই সূর্যপ্রতাপের আদৌ কোনো সম্পর্ক বা সরাসরি যোগসূত্র আছে কিনা। এদের কাজ করার পদ্ধতি, এদের নিয়ম নীতি, দুর্বলতা কিছুই আমার জানা নেই। এদের বিরুদ্ধে কাজ করা মানে অন্ধকারে আন্দাজে তীর ছোঁড়া ছাড়া আর কিছুই না। তবে ড্যাড, অন্ধকারে ছোঁড়া তীর কখন যে নিজের গায়ে এসে লেগে যায় তা কিন্তু কেউ বলতে পারে না। বাকিটা এবার তোমার ব্যাপার। আটকে উঠলেন ওমবাবু। এই পৃথিবীতে ওনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ রুদ্র সেফটি। রুদ্র ওনার এই বিশাল সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী। রুদ্রর কিছু হয়ে যাওয়া মানে এত বছরের রক্ত জল করা পরিশ্রম, ক্ষমতা, প্রতিপত্তি, প্রভাব সবটা চলে যাবে। যেগুলোর জোরে একদিন অন্ধকারের উপর বিজয় প্রাপ্ত করেছেন, সেগুলো চলে গেলে এই অন্ধকার সম্পূর্ণ পরিবারটাকে গোগ্রাসে গিলে নিতে এক মুহূর্ত সময় লাগবে না। সবটা জেনে শুনে এই অন্ধকারের অন্তহীন জগতে পা রেখেছিলেন উনি একদিন। নিজেকে এমন জায়গায় প্রতিষ্ঠা করেছিলেন যেখানে দাঁড়িয়ে এই তমসাচ্ছন্ন জগতের ভয়ঙ্কর দানবগুলো ওনার কাছে পরাজয় স্বীকার করেছিল। সেই ক্ষমতা, প্রতিপত্তি, প্রভাব একবার ওনার কাছ থেকে চলে গেলে দানবগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজেদের করাল থাবা বসাতে 2 মিনিট ভাববে না। এই বংশকে বাঁচিয়ে রাখতে গেলে এই সাম্রাজ্য, এই ক্ষমতা, প্রতিপত্তিটা ধরে রাখাটা অত্যন্ত প্রয়োজনীয় এখন। সময় এসে গেছে রুদ্রকে এবার সবটা জানানোর। মনে মনে সিদ্ধান্ত নেয় ওম সিং শেখাওয়াত। প্রাইভেসি। ওমবাবুর গুরুগম্ভীর আওয়াজ কানে যেতে লিভিং রুমে উপস্থিত প্রত্যেককে রুমের বাইরে বেরিয়ে গেল, শুধু রুদ্র ছাড়া। আজ আমি তোকে যেটা বলবো সেটা মন দিয়ে শুনবি। হয় শোনার পর মনের মধ্যে অনেক প্রশ্ন আসবে, সব প্রশ্নের উত্তর আজ আমি দেব। তবে একটা কথা মাথায় রাখিস, ওম সিং শেখাওয়াত আজ পর্যন্ত কোনো কাজ কোনো কারণ ছাড়া করেনি। আর এই সব কারণের পেছনে স্বার্থ ছিল শুধু একটাই, নিজের পরিবার। তাই সবটা শোনার আগেই কোনো পরিণামের বিচার করতে যাস না। রুদ্র এবার কপালে গভীর ভাঁজ নিয়ে তাকালো ওমবাবুর দিকে। ওর আওয়াজে বিস্ময়ের সুর স্পষ্ট। এমন কি কথা আছে ড্যাড যেটা আমি জানি না? তুই জানিস না বলাটা ভুল। তুই শুধু ভুলে গেছিস আমাদের পুরনো পরিবারের কথা। ভুলে গেছিস তোর বড় পাপা অর্জুন সিং শেখাওয়াতের কথা। মাফিয়া ওয়ার্ল্ডে আজও কান পাতলে শোনা যায় তার নাম। অর্জুন? 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 ইউ মিন সেই অর্জুন যাকে সবাই রবিনহুড নামে চেনে? ইয়েস, একসময়ের মাফিয়া ওয়ার্ল্ডের অপ্রতিরোধ্য ত্রাস ছিল অর্জুন, যার নাম শুনেই তটস্থ থাকতো তাবড় তাবড় পুলিশ অফিসার, নেতা, মন্ত্রী, আইনের উচ্চপদস্থ কর্মকর্তারাও। সেই সময় ইন্টারন্যাশনাল মাফিয়া ওয়ার্ল্ড এসে পৌঁছয়নি দেশের গণ্ডি পর্যন্ত, যদিও তার একটা বড় কারণ ছিল স্বয়ং অর্জুন। দেশের ভালো মন্দ সবটা নিজের কাঁধে তুলে নিয়েছিল। ইন্টারন্যাশনাল মার্কেটকে কিছুতেই অ্যালাউ করছিল না এই দেশের মধ্যে। আসলে ওদের কাজ করার আদব কায়দা ওর কোনোদিন পছন্দ ছিল না।
অর্জুন মাফিয়া হলেও ওর নিজের একটা উসুল ছিল, একটা নীতি, যার বাইরে গিয়ে ও কোনোদিন কোনো কাজ করেনি। ও নিজের ব্যবসায় কাউকে জোর করত না। যারা ওর সাথে ইনভলভ ছিল তারা প্রত্যেকে নিজের ইচ্ছায় ছিল। ও নিজের টিমের প্রতি যতটা সহজ ছিল ততটাই কঠিন ছিল নিয়মে অপরাধীর শাস্তি। ক্ষমা নামের কোনো বস্তুর জীবনে কোনোদিন ছিল না। ওর মতে একটা অপরাধ হয়ে যাওয়া মানে সেটাই শেষ নয়। অপরাধের পেছনে প্রভাবিত হতে থাকা জনজীবনের দায়ভার কে নেবে? ক্ষতিগ্রস্ত মানুষগুলোর কি হবে? তাই ক্ষমার কোনো মানেই হয় না। আর এই অর্জুনের জীবনে সব থেকে বিশ্বস্ত মানুষ ছিল সূর্যপ্রতাপ রঘুবংশী। লোকটাকে অর্জুন কোথা থেকে নিয়ে এসেছিল আমরা কেউ জানি না, তবে তার কথা অর্জুনের কাছে বেদ বাক্যের মতো সত্যি ছিল। মানুষটাকে অন্ধবিশ্বাস করত। কাজের দিক থেকে অর্জুনের সিকিউরিটি ইনচার্জ ছিল সূর্যপ্রতাপ, কিন্তু ওর কাছে নিজের পরিবারের থেকে কম কিছু ছিল না। রবিনহুড আমার ফ্যামিলি? ড্যাড, এত বড় একটা ব্যাপার তুমি আমার থেকে বেমালুম চেপে গেলে? হোয়াই ড্যাড? আমি তো আগেই বললাম, সবটা না শুনে কোনো সিদ্ধান্তে পৌঁছোস না। অর্জুন এখন কোথায়? আমরা কেউ জানি না ও আদৌ বেঁচে আছে কিনা। হ্যাঁ রে, আমরা কেউই জানি না। ড্যাড, এত বড় একটা ব্যাপার আমি ভুলে গেলাম কি করে? আর তাছাড়া আমার একদম ছোটবেলার কোনো কথাই মনে নেই। কেন? ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে তোর মাথায় চোট লেগেছিল, তাতেই তোর মাথা থেকে সাময়িক কিছু স্মৃতি মুছে যায়। অর্জুন জীবনের বেশিরভাগ সময়টাই থেকেছে কাশ্মীরে। তুই খুব বেশি দেখিসনি ওকে, তাই বেশি মনেও ছিল না তোর। যেটুকু দেখেছিলি সেটুকু ওই অ্যাক্সিডেন্টের পর ভুলে গেছিলি। ডক্টর বলেছিল পুরনো কথা মনে করানোর জন্য তোর মাথায় যেন প্রেশার না দেওয়া হয়। আপনা থেকে মনে পড়লে ভালো, না হলে দরকার নেই। এতে জটিল সমস্যা হতে পারত। তাই তোকে এগুলো মনে করানোর কোনো চেষ্টা করা হয়নি আমাদের তরফ থেকে। তাই বলে এত বছর হয়ে গেল, একবার তো অন্তত জানানো যেত আমাকে। আর এতগুলো বছরে বাড়িতে আমি ওই মানুষটার কোনো রকম প্রসঙ্গই শুনিনি। কেন? ওটা আমাদের জীবনের একটা ডার্ক চ্যাপ্টার রুদ্র। আমার নির্দেশেই অর্জুনের সমস্ত স্মৃতি সরিয়ে দেওয়া হয়েছে বাড়ি থেকে। ওই মানুষটাকে আমরা নিজেদের জীবন থেকে মুছে দিতে চেয়েছি। কিন্তু কেন? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকবেন।